নমস্কার, আমি চয়ন ভট্টাচার্য। আজ শুক্রবার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমরা স্বাধীন সংবাদ মাধ্যম হিসেবে আপনাদের সামনে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াবার চেষ্টা করছি। আমরা প্রথমেই আজকে সাধুবাদ জানাবো আমাদের বাংলাদেশের দুটি পত্রিকা গোষ্ঠী যাদের পত্রিকা দপ্তর পুড়ে গেছিল, ডেইলি স্টার আর প্রথম আলো। দুটি পত্রিকা অফিসে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু পত্রিকা বেরিয়ে প্রকাশিত হয়ে পাঠকের হাতে পৌঁছে গেছে। কাজেই সাংবাদিক বন্ধু এবং প্রথম আলোর এবং ডেইলি স্টারের কর্তৃপক্ষকে আমরা কুর্নিশ জানাচ্ছি। সংবাদ মাধ্যমের ভূমিকাকে আরও উজ্জ্বল করে তুলবেন তারা, এই আশা রাখছি। আমরা আজকের ভিডিওটি করছি বিশেষভাবে একটা উদ্দেশ্য নিয়ে। সেটা হচ্ছে, যে কোনো কারণেই হোক আমরা দেখছি যে দরিদ্র মানুষ বঞ্চিত হচ্ছেন, কিন্তু দরিদ্র মানুষের বঞ্চিত হওয়ার খবর, বাংলা এবং ভারতবর্ষে মানুষের বঞ্চিত হওয়ার খবর সেভাবে সংবাদ মাধ্যমে উঠে আসছে না। আমরা কেউ কখনো ভেবে দেখেছি যে একজন দরিদ্র মানুষ বাজার করছেন কিভাবে, তার সংসার চলছে কিভাবে? আমরা কেউ কখনো ভেবে দেখেছি যে চিকিৎসা ক্ষেত্রে যদি সরকারি চিকিৎসালয়ে না যাওয়া হয় তাহলে একদম তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর্থিকভাবে, যদি বেসরকারি হাসপাতালে গিয়ে কোনো জটিল রোগের চিকিৎসা করা হয়? এই বিষয়গুলো নিয়ে আমরা কিছু কি ভাবছি? আমরা যারা তথাকথিত সাধারণ মানুষ, রাজনৈতিক দলের স্লোগানে কি এই বিষয়টা উঠে আসছে? সম্ভবত উঠে আসছে না বলেই রুটি রুজির যে জায়গাটা, সেটা রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রে একটু পিছিয়ে চলে যাচ্ছে। যেমন ধরুন, 2-3 দিন ধরে একটা প্ররোচনা তৈরি হচ্ছে, বাংলাদেশের হিন্দুদের ওপর আক্রমণ, এখানে কেন মিছিল হচ্ছে না? মিছিল এখানে করা উচিত, মিছিল এখানে হচ্ছেও, বামপন্থী দলগুলো মিছিল করছে। কিন্তু পাশাপাশি বাড়তি যে দায়িত্ব জনগণকে এবং রাজনৈতিক দলগুলোকে নিতে হবে, যারা বিরোধী পক্ষে আছে তাঁদের নিতে হবে যে জ্বালানি তেলের দাম কমবে কবে, নিয়োগ যে বিষয়টি সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে, তার সুযোগ এতটা সংকুচিত হয়ে গেল কেন? এই প্রশ্ন তোলা দরকার সংবাদ মাধ্যমের, সাধারণ মানুষের। এই সংবাদ মাধ্যম বা সাধারণ মানুষ এই স্লোগান সেভাবে তুলছেন না। এখানে মেনেই নেওয়া হয়েছে যে পশ্চিমবাংলায় ভালো চাকরি নেই, আর বাইরে যেতে হবে। ভালো ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারিতে ভালো রেজাল্ট করলে যদি ভালো জায়গায় চাকরি পেতে হয় তাহলে পশ্চিমবাংলার বাইরে চলে যেতে হবে। এই ধারণাটা খুব খারাপ কি ভালো সেটা বলছি না, কিন্তু এটা যদি ভালো না হয় তাহলে পরিস্থিতিটা বদলাবার জন্য আমরা কী করলাম? এই সিস্টেম ব্রেক করার জন্য আমরা কী করলাম? না, আমরা প্রতিবাদ জানিয়েছি, কেউ প্রতিবাদ জানিয়েছে, যারা রাজনীতি করে তারা প্রতিবাদ জানিয়েছে, কিন্তু এই সিস্টেম ব্রেক করার জন্য আমরা কিছু করিনি, মেনে নিয়েছি। এবং সত্যি কথা বলতে অনেকে বলেন যে এই ভাতার রাজনীতি, ভাতা দেওয়ার রাজনীতি ইত্যাদি প্রভৃতি, এটাতে দুর্নীতি সরকার টিকে যাচ্ছে, প্রতিবাদ সংগঠিত হচ্ছে না। কিন্তু আমরা প্রশ্ন জানাচ্ছি যে আমরা সমস্তটা মেনে নিচ্ছি, কিন্তু প্রকৃত অর্থে আমরা কি বলতে পারছি যারা ভাতা পাচ্ছেন তাদের যে এই 1000 টাকায় আপনার 2 দিন বা 3 দিনের বাজার খরচ হয় না? হ্যাঁ, আপনি যদি গৃহপরিচারিকার কাজ করেন তাহলে আপনার হাতে এই টাকাটা বাড়তি টাকা হিসেবে আসবে। কিন্তু আপনি ন্যূনতম মজুরির জন্য যদি লড়তেন, যদি স্বনির্ভর গোষ্ঠীতে আপনার কাজ করার সুযোগ থাকত, তাহলে আপনাকে এই ভাতার দিকে তাকিয়ে থাকতে হতো না। দেখা যাচ্ছে যে সেই পরিস্থিতি তৈরি হওয়ার জায়গায় দাঁড়িয়ে নেই এখন। 2, যেটা দেখতে পাচ্ছি যে
নাগরিককে বেনিফিশিয়ারি করে দেওয়ার ফলে যেটা তৈরি হয়েছে যে অধিকার আদায়ের যে লড়াই, সেই লড়াইয়ে তারা অংশগ্রহণ করছেন না। কিন্তু এক্ষেত্রেও নিবিড় প্রচারের বিষয় রয়েছে। আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে অতি সম্প্রতি শেষ হওয়া বাংলা বাঁচাও যাত্রাতে পার্টির মানে কমিউনিস্ট পার্টির নেতারা বিভিন্ন জায়গায় গেছেন, বৈঠক সভা করেছেন, জনগণের পালস-বিট বোঝবার চেষ্টা করেছেন, কিন্তু ক্ষোভ বিক্ষোভ উঠে এসছে। কিন্তু ভোট ছাড়া, ভোটে পরিবর্তন ঘটানো ছাড়া এই মুহূর্তে রাস্তা তাদের কাছে খোলা নেই, সেটা তাঁরাও জানেন। কিন্তু এই ভোট তারা সঠিকভাবে দিতে পারবেন কি না সে বিষয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু আমরা বলছি যে যদি সন্দেহ প্রকাশ করে থাকেন তাহলেও ভোট যাতে সঠিকভাবে হয় তার দায়িত্ব বিরোধী দলগুলোকেও নিতে হবে, সরকারের ওপর চাপ তৈরি করতে হবে এবং নির্বাচন কমিশনের ওপর চাপ তৈরি করতে হবে। কিন্তু নির্বাচন কমিশনের ওপর চাপ তৈরি করার সুযোগ কতটুকু রয়েছে? খুব বেশি নেই। এই কারণে নেই, রাজ্যের নির্বাচন দপ্তর ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার অবস্থাতেই এসআরএ করতে নেমেছিল। কিন্তু কর্মীদের দক্ষতায়, অফিসার বিএলওদের দক্ষতায় এবং বিএলএদের সহযোগিতায় সে কাজটা তারা করতে পেরেছেন। কিন্তু পাশাপাশি এটাও ঘটনা যে অনেক মানুষের ভোটাধিকার লুট হয়ে গেছে। অনেক গরিব মানুষ তারা সুযোগ পাচ্ছেন না নামটা তোলবার, কারণ তাদের নথিপত্র যথাযথভাবে সংরক্ষিত নেই। আছে, তারা জন্মসূত্রে এখানকার বাসিন্দা, তারা জন্মেছেন এখানে, দীর্ঘদিন এখানে আছেন, কিন্তু তাদের কিছু সমস্যা দেখা যাচ্ছে। এবং এটাও দেখা গেছে যে পশ্চিমবাংলায় যা প্রবণতা আছে, প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করা হয়েছে, যদিও নির্বাচন কমিশন বলেছেন এই ব্যাপারগুলো মেনে নেওয়া হবে না। কিন্তু পাশাপাশি এটাও তো ঘটনা যে হঠাৎ দেখতে পাচ্ছি আমরা যে বিহারে তো বটেই, যে ভোটের হার ভোট দেওয়ার পরে রহস্যজনক কারণে নির্বাচন কমিশন যা প্রকাশ করছে বেড়ে যাচ্ছে এবং 1-2% নয়, কখনো 10% বাড়ছে। এবং এই বাড়তি অংশটা ভোটের ব্যবধান তৈরি করে দিচ্ছে বলে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। আমাদের প্রশ্ন যে স্বচ্ছ ভোটার তালিকার জন্য এসআইআর প্রয়োজন ছিল, আপনারা করেছেন, কিন্তু ভোট দানের অধিকার নিশ্চিত করতে পারছেন কি? এবং ভোটটা সঠিক জায়গায় যারা নির্বাচক মণ্ডলী তারা যথাযথ জায়গায় বোতাম টিপতে পারছেন তো, তাদের পছন্দসই জায়গায়, এবং সেটা রিফ্লেক্ট হচ্ছে তো ভোটের ফলাফলে? এই প্রশ্নগুলো থেকে যাচ্ছে। কিন্তু আমরা আজ শুক্রবারের পক্ষ থেকে স্পষ্টভাবেই জানাচ্ছি যে এসআইআরের মাধ্যমে গরিব মানুষকে যেভাবে ভোটার বৃত্তির বাইরে ঠেলে দেওয়া হচ্ছে সেটা যথেষ্ট উদ্বেগজনক গণতন্ত্রের পক্ষে। গণতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকে কিন্তু সংখ্যালঘু মানুষদের অধিকারের উপর যেমন, তেমনি খেটে খাওয়া মানুষদের জীবন জীবিকা, আর্থিক নিরাপত্তা এবং বাসস্থানের নিরাপত্তার উপর নির্ভর করে। সেগুলো নিশ্চিত না করে সরকার বলছে আপনারা নাগরিক কিনা সেটা প্রমাণ করুন। তার মানে পর্যাপ্ত বিষয় নয়। খাদ্য, বস্ত্র, বাসস্থান, 3টি শর্ত সরকারকে পূরণ করতে হয়। চতুর্থ শর্ত, আধুনিকতা বেড়েছে বলে দেখা গেছে শিক্ষা। কিন্তু দেখা যাচ্ছে যে এই 4টি অধিকার সুনিশ্চিত না করেই রাষ্ট্র বলছে তুমি আগে প্রমাণ করো তো বাপু তুমি নাগরিক। এবং দেখা যাচ্ছে তুমি যদি এসআইআরের বিরোধিতা করো বা তুমি যদি সিএ এনআরসির বিরোধিতা করো তাহলে বোঝা যাবে তুমি ঘুষপেটিয়া, মানে তুমি অনুপ্রবেশকারী। এই কথাগুলো যখন বলা হচ্ছে তখন একটা আতঙ্ক তৈরি হচ্ছে সাধারণ মানুষের মনে। কিন্তু সেই আতঙ্ক কিভাবে আমরা অতিক্রম করব? ভোটার যে লিস্ট বেরিয়েছে বাংলায়, খসড়া তালিকা, সেখানে বোঝা গেছে যাদের নাম আছে, মানে যাদের নাম 2002-এ ছিল সেসব পরিবারের নতুন সদস্যদের নামও রয়েছে, কিন্তু যাদের কোনো কারণে ওই ভোটার লিস্টে নাম ওঠেনি বা আগামী দিনে কেটে যাবে বলে মনে হচ্ছে, মানে হিয়ারিংয়ে ডাক পাবেন এবং দেখবেন যে তার নাম নেই, তখন কি করা হবে?
এই দায়িত্ব কিন্তু যারা এই নাগরিক অধিকার রক্ষার আন্দোলনে নেমেছেন তাঁদের। কী নথিপত্র দিলে সুবিধা হবে, কিভাবে দেবেন, সে বিষয়ে ওই হিয়ারিং হওয়ার আগে পর্যন্ত প্রস্তুতির সহায়তা ভোটারদের ক্ষেত্রে তাদের করতে হবে। না করলে আতঙ্ক আরও বাড়বে, তার দায় কেউই এড়াতে পারবেন না। আমার কথা আজকে আমি এখানে শেষ করছি। খুব স্পষ্টভাবে জানিয়ে যাচ্ছি যে সাম্প্রদায়িক বিভাজনের লক্ষ্যে এসআইআর করার যে চেষ্টা হয়েছে সেটা বানচাল পশ্চিমবাংলায় আপাতত হয়েছে, কিন্তু ভবিষ্যতে হবে না এমনটা বলা যাচ্ছে না। অন্তত ফেসবুক পোস্ট যা আসছে, বিজেপি নেতাদের কথাবার্তায় যা সব মনে হচ্ছে, তাতে মনে হচ্ছে না যে এই বিষয়টা এত সহজে এটা ছেড়ে দেবেন। কিন্তু এটা ঘটনা যে রুটি রুজির দাবি নিয়ে তারা কখনো মিছিল করেননি, এমনকি খুব সুবিধে করতে পারবেন না এই কারণে পাল্টা মিছিল আসতে পারে সে কারণে বোধহয় এই বাংলাদেশের ঘটনা নিয়ে এরা খুব বেশি মিছিল করেননি। কিন্তু এটা খুব পরিষ্কার কথা যে খেটে খাওয়া মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা এই কৃষি বিল এবং শ্রম কোড, এই দুটো ক্ষেত্রেই সরকার উদ্যোগ নিয়েছিল, যেটা আপাতত কৃষি বিলের ক্ষেত্রে রোধ করা গেল, শ্রম কোডের ক্ষেত্রে এখনও করা যায়নি। আগামী দিন তাই গণ আন্দোলন জোরদার করতে হবে, অন্য উপায় নেই। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।